বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের 11 ক্লাসের যে নতুন সিলেবাস দিয়েছে তোমাদের যে 11 ক্লাসের নতুন সিলেবাস পাবলিশড হয়েছে, সেই 11 ক্লাসের দুটো সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। তোমরা ইতিমধ্যেই জেনেছো, তার ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে করেছি, তোমরা হয়তো দেখেছো, না দেখলে দেখে নিও। যাই হোক, এবার যে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে, তো প্রথম পরীক্ষা যে এমসিকিউ পরীক্ষাগুলো হবে 40 মার্কের প্রথম সেমিস্টারে, সেই প্রথম সেমিস্টারের সিলেবাসে যেগুলো আছে তার মধ্যে একটি অন্যতম প্রবন্ধ হচ্ছে বিড়াল। আজকে আমি তোমাদের সেই বিড়াল প্রবন্ধটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করব। তোমাদের কাছে এটি জলের মতন পরিষ্কার হয়ে যাবে। যেহেতু তোমাদের কাছে এখনও বই নেই, তাই তোমরা এই ভিডিওটি যদি দেখো তাহলে আগে থেকে তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমি শুরু করছি। বিড়াল, এই বিড়াল প্রবন্ধের লেখক হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিড়াল যে প্রবন্ধ, এটা হচ্ছে একটি সমাজতান্ত্রিক প্রবন্ধ বা হাস্য কৌতুক বা ব্যঙ্গাত্মক একটি প্রবন্ধ আমরা বলতে পারি। এই প্রবন্ধটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর থেকে। কমলাকান্তের দপ্তর কাব্যগ্রন্থের মধ্যে প্রায় 14টি প্রবন্ধ রয়েছে। তার মধ্যে 13 নম্বর প্রবন্ধ হচ্ছে আমাদের পাঠ্যসূচির আলোচ্য বিড়াল প্রবন্ধটি। এই বিড়াল প্রবন্ধটির লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আকারে লেখক পরিচিতি জেনে নেব। এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন নৈহাটির কাছাকাছি কাঁঠালপাড়া গ্রামে। তার জন্ম 1838 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, আর তারিখটা হচ্ছে 26শে জুন। তিনি প্রথম ভারতীয় গ্র্যাজুয়েট, অর্থাৎ যে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে তৈরি হয়, তার প্রথম ছাত্র ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তিনি সেখান থেকে প্রথম বিএ পাশ করেন বা গ্র্যাজুয়েট হন। এবং তিনি প্রথম ভারতীয় এবং বাঙালি প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট, ইংরেজ আমলের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং তার পিতাও কিন্তু একজন ডেপুটি কালেক্টর ছিলেন, অর্থাৎ একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। আর সাহিত্যের রচনার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। বিভিন্ন সাহিত্যের ক্ষেত্রে তিনি কিন্তু উচ্চ মানের পরিচয় দিয়েছেন, তাই তাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়েছে। ইংরেজ সরকারের আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেটের যে চাকরি, সেটা প্রায় 33 বছর ধরে তিনি করেছিলেন। যেহেতু তিনি একজন সরকারি অফিসার ছিলেন, তাই সরকারি নিয়ম অনুযায়ী তিনি কিন্তু সরকারের বিরুদ্ধে সেইভাবে কিন্তু কথা বলতে পারেন না সরাসরি। তাই তার লেখনীর মাধ্যমে তিনি কিন্তু সমাজের যে অরাজকতা তৈরি হয়েছিল, সমাজের যে বিশৃঙ্খলা, যে ধনী দরিদ্রের যে বৈষম্য, এক শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষকে শোষণ করে, তাদের বঞ্চনা করে, লাঞ্ছিত করে, অবহেলিত করে, তাদেরকে শোষণ করে নিজের আখের গুছিয়ে নিচ্ছে, এর প্রতিবাদ স্বরূপ তিনি মুখে কিছু না বলতে পারলেও তার কিন্তু লেখার মাধ্যমে কিন্তু সমাজকে বা ইংরেজ শাসনকে বা প্রশাসনকে একটা বার্তা পৌঁছে দিয়েছেন। আর এই বিড়াল প্রবন্ধে আমরা এই কথাগুলোই, তার সমাজের যে বৈষম্য, সেই বৈষম্যগুলো কিন্তু আমরা দেখতে পাবো। যাই হোক, এই বিখ্যাত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালের 8ই এপ্রিল কলকাতায়। যাই হোক, আমরা এই কবি পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত জেনে নিলাম। আর আমরা জানলাম যে আমাদের যে প্রবন্ধ বা পাঠ্যসূচির অন্তর্গত প্রবন্ধ বিড়াল, এই বিড়াল প্রবন্ধটি নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর থেকে। কমলাকান্তের দপ্তর 14টি প্রবন্ধ রয়েছে, তার মধ্যে 13 নম্বর প্রবন্ধ হচ্ছে আমাদের আলোচ্য বিড়াল প্রবন্ধ। তাহলে তোমরা এখান থেকে কিন্তু দুটো শর্ট কোয়েশ্চেন পেয়ে গেলে যে বিড়াল প্রবন্ধের লেখককে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বিড়াল প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে, না কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। কমলাকান্তের কত নম্বর প্রবন্ধ এটি? 13 নম্বর প্রবন্ধ। কমলাকান্তে এর দপ্তরে কতগুলি প্রবন্ধ রয়েছে? না 14টি প্রবন্ধ রয়েছে। যাই হোক, এই শর্টগুলো, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউর পরীক্ষা হবে প্রথম সেমিস্টারে,
সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যে গল্প, প্রবন্ধ, উপন্যাস যাই দিক না কেন, কবিতা, সেগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে আসতে পারবে না। আর আমি কিন্তু তোমাদের এই ভিডিওর শেষে বা ভিডিওর মাঝে মাঝে শর্ট কোশ্চেনগুলো বলে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা চাইলে সেগুলো স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় নোট ডাউন করে নিতে পারো। যাই হোক, এবার আমরা এই যে প্রবন্ধ বিড়াল, এই বিড়াল প্রবন্ধের যে মূল ভাব বা বিষয় সংক্ষেপ আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নেব। এই যে বিড়াল প্রবন্ধ, এই বিড়াল প্রবন্ধে আমরা কি দেখতে পাচ্ছি, কেন লেখক এই প্রবন্ধটি লিখেছেন। আমি আগেই বললাম তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন এবং উচ্চ পদস্থ কর্মচারী, তাই তিনি ডাইরেক্ট সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছেন না। সেই ক্ষেত্রে তিনি তার লেখার যে শক্তি, পেনের যে শক্তি, সেই পেনের শক্তিটাকে তিনি কিন্তু ব্যবহার করেছেন প্রতিবাদ স্বরূপ। এখানে যে এক শ্রেণীর মানুষ বিশাল বড়লোক হয়ে যাচ্ছে দিন দিন, অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষকে ঠকিয়ে তাদের লাঞ্ছিত করে, বঞ্চিত করে, শোষণ করে নিজের আখের গুছিয়ে নিচ্ছে এবং নিজের ধন সম্পদ বৃদ্ধি করে যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ দুবেলা দুমুঠো ঠিক মতন খেতে পাচ্ছে না, তারা অনাহারে থাকছে এবং তারা যখন সেই নিজের ক্ষুধা নিবারণের জন্য কোনো অপরাধমূলক কাজ করে বসে, অর্থাৎ চুরি করে নিজের পেটের ক্ষুধা বা জ্বালা যন্ত্রণা মেটানোর জন্য, যখন সে ধনীর থেকে কিছু চুরি করে নিজের ক্ষুধা নিবারণের চেষ্টা করে, তখন কিন্তু সমাজে সে অপরাধী হয়ে যায়। কিন্তু এখানে এই লেখক এই বিড়াল প্রবন্ধের মাধ্যমে, অর্থাৎ বিড়ালকে সমাজের নিম্ন শ্রেণীর যে শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষদের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন এবং যে কমলাকান্তকে তিনি তুলে ধরেছেন সমাজের উচ্চবিত্ত ধনী শ্রেণীর মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষদেরকে শোষণ করে নিজের ধনসম্পদ দিন দিন বৃদ্ধি করে চলেছেন। এই যে দুইজনের কথোপকথন, একটি হচ্ছে কমলাকান্ত উচ্চবিত্ত শ্রেণীর প্রতিনিধি এবং বিড়াল, সে হচ্ছে নিম্নবিত্ত সাধারণ খেটে খাওয়া মানুষ, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানুষের প্রতিনিধি হিসাবে এই প্রবন্ধে আমরা কিন্তু দুজনের কথোপকথন বা আলোচনা, তর্ক বিতর্ক এবং দুজনের যে যুক্তিতর্ক, সেইগুলো কিন্তু আমরা এই প্রবন্ধে দেখতে পাবো। এখানে প্রথমে আমি একটু ঘটনাটা বলি। প্রথমে হচ্ছে কমলাকান্ত, সে আফিমের নেশা করে, আফিমের সঙ্গে দুধ খেতে খুবই পছন্দ করে এবং যারা আফিম নেশা করে তারা কিন্তু দুধটা তাদের প্রিয়, অর্থাৎ দুধ তারা খায়। এবার কমলাকান্তের বাড়ির চাকর প্রসন্ন তার জন্য যে দুধটা দিয়ে গেছে, এই দুধটা কি হলো না, বিড়াল এসে খেয়ে নিল। এবার সেই আফিমের নেশার কারণে কমলাকান্ত কিন্তু সেই বিড়ালটিকে দেখলো এবং তখন সে নিজেকে বিভিন্নভাবে প্রশ্ন করলো যে আমি যদি বিড়ালটাকে এখন যেতে দিই, কোনো কিছু প্রতিবাদ না করি, তাহলে কিন্তু বিড়াল আমাকে ভাববে আমি হচ্ছি দুর্বল, ভীতু। সেই জন্য সে কিন্তু প্রতিবাদটা করলো এবং বিড়াল কেন দুধ খেলো তা জিজ্ঞাসা করলো। এবার সে তার প্রত্যুত্তরে বিড়াল বলছে যে কেন আমি খাবো না, আমারও তো অধিকার আছে খাওয়ার, বেঁচে থাকার অধিকার আছে। অর্থাৎ বিড়াল খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে বলছে আমাদের যদি খেতে দাও দুবেলা দুমুঠো, তাহলে তো আমরা চুরি করি না। অর্থাৎ সাধারণ মানুষ যদি তারা নিয়মিত খেতে পায়, পড়তে পায়, তাহলে কিন্তু তারা কিন্তু আর অপরাধমূলক কাজ করবে না। কিন্তু দেখা যায় যে তারা যতটা পরিশ্রম করে তার তুলনায় তারা কিন্তু সেই যে পারিশ্রমিক বা সেই যে অর্থ বা সেই যে খাদ্য তারা কিন্তু পায় না। সেটা কি করে না, সমাজের উচ্চবিত্ত মানুষ বা শোষক শ্রেণীর মানুষ বা শাসক শ্রেণীর মানুষরা কিন্তু বেশিরভাগ মুনাফাটা নিজেদের আখেরে গুছিয়ে নেয়। সেক্ষেত্রে বঞ্চিত হয় সাধারণ মানুষ। তাই তারা যখন খেতে পায় না, তখন তারা নিরুপায় হয়ে যখন চুরি করে, তখন তারা অপরাধী হয়ে যায় সমাজের চোখে, আর তাদেরকে তখন শাস্তি দেওয়া হয়। এইভাবে বিড়াল কিন্তু এখানে প্রতিবাদ করছে, আমরা যদি নিয়মিত খেতে পেতাম তাহলে তো আমি চুরি করতাম না। তখন তার প্রত্যুত্তরে কিন্তু কমলাকান্ত তাকে বোঝায় যুক্তি দিয়ে যে চুরি করাটা পাপ, চুরি করাটা ঠিক না। আবার বোঝায় যে ধনীরা যদি ধন সঞ্চয় করা বন্ধ করে দেয় তাহলে তো সমাজে উন্নতি হবে না। তখন বিড়াল প্রশ্ন করে যে
যে সমাজে সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে সেই সমাজের উন্নতিতে তাদের কি হবে? অর্থাৎ এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উচ্চবিত্ত মানুষের কাছে, প্রশাসকের কাছে কিন্তু বিড়াল ছুড়ে দিয়েছে। বিড়াল বলতে এখানে সাধারণ মানুষের যে প্রতিনিধি হিসাবে লেখক এখানে বিড়ালকে উপস্থাপন করেছে, সেই বিড়ালের মাধ্যমে কিন্তু তিনি একটা বিশাল বড় একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যে সমাজে বিশাল বড় লোক, অনেক বড় লোকরা তাদের নিজের আখের গুছিয়ে যাচ্ছে, এটাকেই যদি সমাজের উন্নতি বলা হয়, যে এই সমাজে বা এই দেশে এত বড় বড় লোক আছে, এত ধন সম্পত্তির মালিক আছে, সেই সমাজে দেখা যাচ্ছে প্রচুর অসংখ্য মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ না খেয়ে মরে যাচ্ছে, সেই সমাজে কিসের উন্নতি? বিড়ালের প্রশ্ন। তাহলে সেই সমাজের উন্নতি কোথায় হলো? এরকমভাবে বিভিন্ন যুক্তিতর্ক আমরা কিন্তু এই প্রবন্ধে দেখতে পাবো, এবং খুবই বাস্তবসম্মত কিন্তু কথা এবং যুক্তিসম্মত কথা বিড়াল এখানে তুলে ধরেছে। তার প্রত্যুত্তরে কিন্তু কমলাকান্ত তার যুক্তিকে খণ্ডন করার চেষ্টা করছে, কিন্তু পরিশেষে দেখা গেল যে বিড়ালের যে কথা, সেই কথাটাই কিন্তু সত্য বলে পরিগণিত হলো। এবং এইভাবে যে একটা সুন্দর প্রবন্ধ লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন, সেই প্রবন্ধ কিন্তু আমাদের সত্যি সমাজের প্রত্যেকটা মানুষের কিন্তু ভেবে দেখা উচিত। এবং এই প্রবন্ধটি পড়ে আমরা প্রত্যেকেরই মনে প্রশ্ন আসবে, তাই তো সমাজের সত্যি কি আদৌ উন্নতি হচ্ছে, নাকি সমাজটা অন্যরকমভাবে যে ধনবৈষম্য, অর্থাৎ ধনবৈষম্য বা টাকা পয়সার যে বৈষম্য বা সম্মানের যে বৈষম্য বা অন্যান্য বিষয়ের যে সমাজে বিভিন্ন রকম ক্ষেত্রে যে চরম বৈষম্য, অর্থাৎ উঁচু নিচুর যে প্রচুর ভেদাভেদ বা পার্থক্য, এই পার্থক্যটা কেন থাকবে? এত পার্থক্যের কারণেই তো সাধারণ মানুষরা বঞ্চিত হচ্ছে। অর্থাৎ এই পার্থক্যটাকে যদি একটু কমানো যায় বা সমান সমানে আনা যায়, তাহলে কিন্তু সমাজে এত অরাজকতা, এত হানাহানি, এত অপরাধমূলক কাজ এগুলো কিন্তু হবে না। অর্থাৎ সমাজে সবাই যদি সমান অধিকার পায় বা সবাই যদি খেতে পায়, তাহলে সমাজের যে অপরাধ, সেই অপরাধ কিন্তু অনেক কমে যাবে। তাই এই প্রবন্ধের মধ্যে দিয়ে কিন্তু লেখক আমাদের এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন। এবার আমরা এই প্রবন্ধটি একদম লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা আমি করব লাইন সহ। এই যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাটা একটু সকলের কাছেই একটু কঠিন বলে মনে হয়, যে লেখার যে টার্মগুলো তিনি ইউজ করেন, সেই লেখার টার্ম বা যে শব্দ তিনি ইউজ করেন, সেগুলো একটু অনেকের কাছে একটু কঠিন বলে মনে হয়। কিন্তু আমি যখন লাইন ধরে ধরে তোমাদেরকে এটির ব্যাখ্যা করব, তখন দেখবে তোমাদের কাছে এটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ যদি তোমরা ভিডিওটি দেখো, তাহলে কিন্তু তোমাদের এই বিড়াল প্রবন্ধটি একদম জলের মতো মুখস্থ হয়ে যাবে। আর যখনই তোমাদের এই বিড়াল প্রবন্ধটি জলের মতো মুখস্থ হয়ে যাবে, তখন যতভাবেই তোমাদের ঘুরিয়ে এমসিকিউ করুক না কেন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমাদের তো শুধু এমসিকিউ থাকবে এবার পরীক্ষায়, কেন আমি ডিটেলসে পড়তে যাব, কেন আমি ডিটেলস জানতে যাব, কেন এই লোকটি এত ভাট বকছে, আমরা লাইন বাই লাইন কেন পড়তে যাব, আমাদের শর্ট কোশ্চেন দিয়ে দাও, আমরা সেগুলো মুখস্থ করে চলে যাই। তাহলে বন্ধুরা, যদি শর্ট কোশ্চেনই শুধু পড়তে হয়, তাহলে হাজার হাজার প্রশ্ন কিন্তু তোমাকে মুখস্থ করে রাখতে হবে। এটা তোমার ব্রেনের উপর চাপ পড়বে। আমাদের যেরকম একটা মেমোরি বা মোবাইলের মেমোরির একটা ক্যাপাসিটি থাকে, তার বেশি ধারণ করতে পারে না, আমাদের ব্রেনেরও কিন্তু সেরকম একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, তার বাইরে কিন্তু সে ধারণ করতে পারে না। ধারণ করতে গেলে আমাদের কিছু ডিলিট করতে হয়। সেক্ষেত্রে তুমি কত শর্ট কোয়েশ্চেন এভাবে মনে রাখবে লাইন ধরে ধরে। কিন্তু যদি তুমি এই প্রবন্ধটি একদম পুরোটা বুঝে যাও, নিজের মতো করে বুঝে নাও, তাহলে যতভাবেই তোমাকে শর্ট ঘুরিয়ে দিক না কেন, তুমি কিন্তু সেই প্রশ্নের উত্তর করে আসতে পারবা। এবার দেখা গেলো তুমি এমসিকিউ কিছু মুখস্থ করে গেছো, সেই এমসিকিউগুলো না এসে ঘুরিয়ে প্রশ্ন এসছে, তখন কিন্তু তুমি আর করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই খুঁটিয়ে পড়াটা খুবই দরকার। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি এবার এই প্রবন্ধটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আমি ব্যাখ্যা করছি। তোমরা একটু সঙ্গে থাকো, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে যে 5 নাম্বার তোমাদের থাকবে, সেই 5 নাম্বার কিন্তু তোমরা সকলেই 5-এ 5 পেয়ে যাবে।
স্ক্রিনেও তোমাদের এই লেখাটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেই লেখাটাও দেখতে পারো এবং তার সঙ্গে সঙ্গে আমার কথাগুলো যদি মিলিয়ে নাও বা শুনে নাও তাহলে কিন্তু তোমাদের একদম এই প্রবন্ধটি যাবে জলের মতন মুখস্থ হয়ে যাবে। যাই হোক, আমি শুরু করছি। আমি শয়ন গৃহে চার পায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। এখানে আমি বলতে লেখক নিজেই, অর্থাৎ তিনি এখানে নিজেকে কমলাকান্ত হিসাবে প্রতিনিধিত্ব করেছেন বা কমলাকান্তর যে ক্যারেক্টার সেটা কিন্তু তিনি প্লে করেছেন। যাই হোক, আমি শয়নগৃহে চার পায়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলুম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। বলছি একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। প্রাচীনকালে এরকম তো কারেন্ট ছিল না, সেখানে ছিল এই ল্যাম্পের আলো, টিপটিপ করে জ্বলছে। সেই ল্যাম্পের আলোয় লেখক দেখতে পেলেন বা কমলাকান্ত দেখতে পেলেন যে দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে, অর্থাৎ দেয়ালের উপর একটা ছায়া ভূতের মতন, মানে প্রেত বলতে এখানে ভূত, ভূতের মতন নাচ করছে। আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে নির্মিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। এখানে কমলাকান্ত ভাবছে যে যেহেতু তার আহার বলতে খাবার এখনও তৈরি হয়নি, তার জন্য তিনি হুকা হাতে নিয়ে হুকা টানবেন বা হুকা খাবেন, সেই জন্য আর একটু মানে আধমনা চোখে তিনি ভাবছেন আর কি একটা বিষয়, সেটা হচ্ছে আমি যদি নেপোলিয়ন হইতাম, ঠিক আছে, সেই ওয়াটারলুর যুদ্ধ রাশিয়ার সঙ্গে, সেই ওয়াটারলুর যুদ্ধ তিনি জিততে পারতেন কিনা। ফলে আমরা এখানে যে ওয়াটারলুর যুদ্ধের কথা জানলাম, সেই ওয়াটারলুর যুদ্ধের কাহিনী তোমরা ইতিহাসে অলরেডি 9 ক্লাসে পড়েছো বা বিভিন্ন সময় তোমরা জেনে থাকবে, তবুও আমি তোমাদের জানার জন্য আরেকবার বলছি যে এই আসলে ওয়াটারলুর যুদ্ধে কি হয়েছিল। ওয়াটারলুর যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু নেপোলিয়ন পরাজিত হয়েছিল। ওয়াটারলুর যুদ্ধ বিখ্যাত নেপোলিয়ন, তবুও কিন্তু তিনি এই যুদ্ধে পরাজিত হন, তারপরে তাকে নির্বাসনে দেওয়া হয়েছিল। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে 1815 সালে যে 18ই জুন বেলজিয়ামের ওয়াটারলু নামক একটা স্থান, সেখানে এই যুদ্ধটা হয়েছিল। এবার ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত যে শক্তি, সেই দুইটি সম্মিলিত শক্তির যথা হচ্ছে ডিউক অফ ওয়েলিংটন আর একটা হচ্ছে ডিউক অফ ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী, মানে ব্রিটিশ সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন ওয়েলিংটন ডিউক, আর প্রাশিয়া বাহিনীর যে নেতৃত্ব দিয়েছিলেন সে হচ্ছে গারবার্ড ভন ব্লুচার। এই দুইজনের নেতৃত্বে যে দুটি বাহিনী সম্মিলিত বাহিনী আর কি, সেই বাহিনীর কাছে কিন্তু নেপোলিয়ন পরাজিত হন। এই কথাটাই কমলাকান্ত কিন্তু এই হুকা হাতে নিয়ে ঝিমিয়ে ভাবছে যে আমি যদি নেপোলিয়নের জায়গায় যদি আমি হতাম তাহলে কি ওয়াটারলুর যুদ্ধ জিততে পারতাম কিনা। যাই হোক, পরের অংশে আমরা চলে যাচ্ছি। এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল, ম্যাও, অর্থাৎ বিড়াল ডাকছে। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিম ভিক্ষা করিতে আসিয়াছে। ওয়েলিংটন, এখানে যে যুদ্ধের কথা বলা হয়েছিল সেই ওয়েলিংটন যে নেতার কথা বলা হলো, সেই ওয়েলিংটন হঠাৎ বিড়াল হয়ে গেছে। সেই বিড়াল হয়ে গিয়ে কী করছে না, আমার কাছে আফিম চাইছে যে আমাকে আফিম দাও, আমিও আফিম খাবো। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়াছে, এখনে আর অতিরিক্ত পুরস্কার দেয়া যাইতে পারে না। অর্থাৎ তিনি প্রস্তুত হচ্ছেন যে একটু কঠিন হয়ে আমি জবাব দেব যে ডিউককে, যে নেতা ডিউক বা সেনাপতি ডিউক, তাকে ইতিমধ্যেই অনেক কিন্তু পুরস্কার দেয়া হয়েছে, তাই এখন আর তাকে অতিরিক্ত পুরস্কার দিতে পারবো না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে, ডিউক বলিল, ম্যাও, মানে কমলাকান্ত বলছে যে অতিরিক্ত লোভ কিন্তু ভালো নয়। তখন ডিউক বলল, ম্যাও।
তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে। তখন কিন্তু লেখকের একটু ঝিমানি যে ভাব বা নেশার ভাব সেটা একটু কেটেছে। তখন সে বুঝলো যে না, এটা ওয়েলিংটন না, সে আমার কাছে আফিম চাইতে আসেনি, এটা হচ্ছে একটি বিড়াল। একটি ক্ষুদ্র মার্জার, মার্জার বলতে এখানে বিড়াল, প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরস্বাদ করিয়াছে। প্রসন্ন হচ্ছে এই কমলাকান্তের চাকর। সে এই কমলাকান্তের জন্য যে দুধ রেখে গেছিল সেই দুধটা এই বিড়ালটা খেয়ে নিয়েছে। তাহা নিঃশেষ করিয়া উদারস্বাদ করিয়াছে। আমি তখন ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত, অত দেখি নাই। মানে কমলাকান্ত তখন কি ওই যে একটা ঘুমের ঘরে বা নেশার ঘরে কি তিনি ভাবছেন যে ওয়াটারলুর যুদ্ধ, নেপোলিয়নের জায়গায় যদি আমি হতাম তাহলে ওয়াটারলুর যুদ্ধ আমি জিততে পারতাম কি না। তারপরে তিনি ভাবছেন যে বিড়াল রূপী এসে ওয়েলিংটন আমার কাছে আফিম ভিক্ষা চাইছে। এই সমস্ত নিয়ে তিনি যখন ব্যস্ত এই ভাবের ঘরে, তখন কিন্তু তাই সেই ফাঁকে বিড়ালটা এসে তার জন্য যে প্রসন্ন দুধ রেখে গেছিলো সেই দুধটা কিন্তু উদরস্বাদ করে নিয়েছে বা খেয়ে নিয়েছে। এক্ষণে মার্জার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছে মেও। বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। মানে এখানে মার্জার সুন্দরী, মানে যেহেতু বিড়ালটা মেয়ে বিড়াল তাই তাকে মার্জার সুন্দরী বলা হচ্ছে। আর যেহেতু তিনি এই বিড়ালটা দুধ পান করে একটু তৃপ্ত হয়েছে, তাই সে তার তৃপ্তি বা আনন্দ প্রকাশ করার জন্য একটা শব্দ করলো, সেটা হচ্ছে ম্যাও। অবশ্য এটার মধ্যে একটা ব্যঙ্গর ব্যাপারটাও ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল শেষে কেহ খায় কই। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। অর্থাৎ লেখক বা কমলাকান্ত এখানে ভাবছে যে সে হয়তো আমাকে একটু ব্যঙ্গ করলো যে কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কারুর জন্য, সে নিজের জন্য যে কষ্ট করে যে জিনিসটা তৈরি করলো সেটা কিন্তু অন্য কেউ খেয়ে গেল। অর্থাৎ এখানে প্রসন্ন কমলাকান্তের জন্য যে দুধটা রেখে গেছিলো সেটা তার জন্য রাখা হলেও সেটা কিন্তু খেয়ে নিল বিড়াল। সেই কথাই বলা হচ্ছে একজনের তৈরি করা জিনিস আর একজন খেয়ে নেওয়া। এই কথাটা বোঝানোর জন্য এখানে কিন্তু কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই, এই কথাটা বা এই উপমাটা বলা হয়েছে। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসে আছি, এখন বলো কি। মানে বিড়াল একটু যেহেতু এই যে কমলাকান্তের দপ্তর যে 14টি প্রবন্ধ আছে সেই প্রত্যেকটি প্রবন্ধ কিন্তু হাস্যরসাত্মক। আর আমাদের এই যে বিড়াল প্রবন্ধটি এটাও কিন্তু একটু হাস্য কৌতুক কিন্তু এর মধ্যে আছে। দেখবা তোমরা যখন এই কবিতাটা, এই প্রবন্ধটি ভালো করে পড়বে, দেখবে তোমাদের মধ্যে কিন্তু হাসি আসবে বা প্রবন্ধটার মধ্যে একটু হাস্য কৌতুক বা ব্যঙ্গ একটা ব্যাপারটা কিন্তু থাকবে। একটা ভালো এর মধ্যে যেরকম মেসেজ আছে বা এর মধ্যে যেরকম একটা ভালো সমাজের জন্য একটা বার্তা রয়েছে, তেমনিভাবে এই লেখক পাঠকদের মনে একটু রস সঞ্চার করার জন্য বা হাস্য কৌতুক সৃষ্টি করার জন্য কিন্তু বিভিন্নভাবে তার যে লেখার দক্ষতা সেটা ব্যবহার করেছেন। যাই হোক, এখানে আমরা দেখে নেব যে বুঝি বিড়াল বলছে যে তোমার তো দুধ খেয়ে নিলাম, এখন তুমি কি করবা বলো, কি বলছো বলো। বলো কি, আমি তো ঠিক করিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার, দুই আছে প্রসন্ন, অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই। মানে তখন এই যেহেতু কমলাকান্ত একটু ভাবের ঘরে বা নেশার ঘরে রয়েছে, তাই সে তখন বলছে যে বলি কি, আর কি বলবো, আমি তো ঠিক করিতে পারিলাম না। দুধ আমার বাপেরও নয়, দুধ আমিও দুয়াইনি, দুধ মঙ্গলার, আবার মানে মঙ্গলা হচ্ছে সেই গাভীটার মানে গরুটার নাম, আর দুয়েছে হচ্ছে মানে দুধটা দুয়েছে প্রসন্ন। তাহলে এই দুধে আমার তো কোনো অধিকার নেই, আমি তো কোনো কিছুই করিনি, আমার যতটা অধিকার এই বিড়ালেরও ততটা অধিকার, তাহলে খেয়েছে, তা কী হয়েছে, এরকম একটা তার অভিপ্রায়। সুতরাং রাগ করিতে পারি না, অর্থাৎ এখানে আমার কিন্তু রাগের কিছু নেই, যেহেতু বিড়াল খেয়েছে, বিড়ালেরও যত অধিকার আমারও তাই অধিকার, তাহলে আমার আর কোনো রাগের
প্রশ্নই আসে না। তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। অর্থাৎ একটা প্রথা আছে যে বিড়ালে দুধ কেন খাবে, সে তো মানুষ নয়, সে বিড়াল, সে কেন দুধটা খাবে, অর্থাৎ এই জন্য তাকে তাড়াতে হবে। এটা একটা একটা প্রাচীন প্রথা মতন আর কি। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব, ইহাও বাঞ্ছনীয় নহে। মানে এই লেখক বা কমলাকান্ত কিন্তু এখানে আবার ভাবছে, একটা যুক্তি দিয়ে বোঝালো যে ওরও যতটা অধিকার আমারও ততটা অধিকার, কিন্তু পরক্ষণেই আবার তার মনে হলো যে না, বিড়ালে দুধ খেলে তো তাকে তো তাড়াতে হয়, এটা প্রাচীন একটা রীতি আমাদের। আর নাই মানুষ্য, আমি যদি না তাড়াই এখন, তাহলে কিন্তু মনুষ্যকুলে আমি কুলাঙ্গার রূপে পরিগণিত হব। অর্থাৎ এখানে কমলাকান্ত কিন্তু দোটানায় পড়ে গেছে। একদিকে সে ভাবছে যে এখানে দুধের উপর বিড়ালেরও যতটা অধিকার আমারও ততটা অধিকার, আবার পরক্ষণেই তিনি ভাবছে যে বিড়াল দুধ খেয়েছে মানে তাকে তাড়াতে হবে, এটা আমাদের প্রাচীন রীতি, আমি যদি না তাড়াই তাহলে বিড়াল ভাববে যে সে হয়তো দুর্বল প্রকৃতির মানুষ বা মনুষ্যকুলে সেও একটি কুলাঙ্গার হিসাবে পরিচিত হবে। যাই হোক, এরপরে আমরা জেনে নেব, দেখো কি বলছে। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে। মানে আবার এটাও ভাবছে কমলাকান্ত যে এই মার্জারি অর্থাৎ এই বিড়ালটা গিয়ে তাদের নিজেদের বিড়াল জাতিকে গিয়ে যদি বলে যে কমলাকান্তর দুধ খেয়ে নিয়েছি আমি, কমলাকান্ত আমাকে কিছু বলেনি, অর্থাৎ কমলাকান্ত কাপুরুষ, সে কিছু বলতে পারে না, এটা যদি বলে তাহলে তো তার অপমান হবে। যাই হোক, ইহা স্থির করিয়া সকাতর চিত্তে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বৃদ্ধ, অর্থাৎ পুরুষের মতো আচরণ করাটাই ঠিক হবে, অর্থাৎ বিড়ালকে তাড়াতে হবে। ইহা স্থির করিয়া অকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। অর্থাৎ অনেক খোঁজাখুঁজি করে কি করলো, যে না একটা হুকোটা নামালো এবং তারপরে একটা ভাঙা কাঠি সেটা নিয়ে বিড়ালের দিকে তেড়ে গেল আর কি। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে ষষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। অর্থাৎ সে সেই লাঠিটা দেখে কোনো ভয়ের কোনো প্রকাশ করলো না, অর্থাৎ সে ভয় পেল না, সে আগের থেকেই কমলাকান্তকে চিনত, তার জন্য সে ভয় পেল না। কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল। মানে কমলাকান্তের দিকে একটু মুখ করে চাইল এবং একটু সরে বসলো আর কি, বলিল এবং সরে বসে বলিল, ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া ষষ্ঠী ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুকা লইলাম। অর্থাৎ তখন কমলাকান্ত কি করলো, আবার সেই লাঠি ফেলে দিয়ে সে আবার তার খাটিয়ায় এসে হুকো হাতে নিল। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। মানে মার্জারি কি বলতে চাইছে দিব্যকর্ণ দিয়ে, অর্থাৎ তার অন্য দৃষ্টি দিয়ে সে কিন্তু মার্জারির যে বক্তব্য অর্থাৎ বিড়ালের যে কথা, সেই কথাটা সে বোঝার চেষ্টা করলো বা বুঝতে পারলো। যে বুঝিলাম যে বিড়াল বলিতেছে, মানে তখন কমলাকান্ত ভাবছে যে বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন, মানে কিসের মারপিট, কেন আমাকে মারছো। স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, মানে তুমি একটু চুপচাপ দাঁড়াও, একটু হুকাটা হাতে নিয়ে একটু বিচার করে বলো যে কেন আমি বিড়ালটাকে মারবো। এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে কি তোমরা খাইবে, সকলে কি তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য আমরা বিড়াল, প্রভেদ কি? মানে তোমরা মানুষ আমরা বিড়াল, তাতে পার্থক্যটা কি? তোমরাই কি সব খাবে? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? এখানে কিন্তু দেখো, এখানে বিড়াল এবং মানুষের কথা কিন্তু অ্যাকচুয়ালি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে সমাজের সমস্ত শ্রেণীর শোষিত মানুষকে বিড়ালের পক্ষে বলা হচ্ছে এবং উচ্চবিত্ত মানুষের পক্ষে বলা হচ্ছে কমলাকান্তকে। অর্থাৎ উচ্চবিত্ত বা সমাজের যারা প্রভাবশালী মানুষ
বা যারা নেতৃস্থানীয় মানুষ বা যারা ধনী ব্যক্তি তারাই কি সমাজে সমস্ত সুযোগ সুবিধা ভোগ বিলাস খাওয়া দাওয়া সমস্ত কিছু তারাই করবে? যারা নিম্ন শ্রেণীর মানুষ বা যা খেটে খাওয়া অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ তারা কি কিছুই পাবে না? এই প্রশ্নটা কিন্তু বিড়াল করতে বলছে, আর সেটাই ভাবছে কমলাকান্ত বসে বসে। আমরা কি কিছু পাইব না? কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের ক্ষুধা পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো? মানে তোমরাও খাও, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যখনই খেতে আসি তখন কেন আমাদেরকে তোমরা লাঠি সোটা নিয়ে মারতে আসো? খুব সুন্দর প্রশ্ন কিন্তু বিড়াল দেখো করছে এখানে, তোমাদের খুব ভালো লাগবে, একটু মন দিয়ে শোনো। কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আইসো? তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না। আমি কিছুই বুঝিতে পারিলাম না কেন তোমরা মারতে আসো। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে কিছু শিক্ষা বা উপদেশ লাভ বা গ্রহণ করো। বিড়াল কমলাকান্তকে বলছে, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্তর দেখি না। অর্থাৎ এই চতুষ্পদ বলতে বিড়াল নিজেকে বলছে যে এই বিড়ালের কাছ থেকে শিক্ষালাভ ছাড়া তোমাদের দেখছি কোনো জ্ঞানের উন্নতি হবে না, জ্ঞানের উন্নতির কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তাই আমার কাছ থেকে তোমরা জ্ঞান নাও এবং তোমরা তোমাদের যে জ্ঞানের ইন্দ্রিয় সেটাকে জাগাও। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এ কথাটি বুঝিতে পারিয়াছ। তোমাদের বিদ্যালয়গুলো দেখে আমার মনে হয় তোমরা এসব বুঝতে পেরেছো যে এই বিড়ালের কাছ থেকে শিক্ষা লাভ ছাড়া তোমাদের কোনো উন্নতি বা জ্ঞানের উন্নতি হবে না। তোমাদের শিক্ষায় এই সব কিন্তু বলা হয় না। যাই হোক, দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম। দেখো শয্যাশায়ী মনুষ্য অর্থাৎ তোমার বিছানায় শুয়ে থাকা মানুষ, তোমরা শোনো যে ধর্মটা কি, আসলে ধর্মটা কি। বিড়াল কমলাকান্তকে এবার শিক্ষা দিচ্ছে যে ধর্ম কি। পরোপকারী পরম ধর্ম, তখন বোঝাচ্ছি যে উপকার করলেই পরম ধর্ম। এখানে আমি ক্ষুধিত, আমাকে যদি খেতে দাও, আমার যদি ক্ষুধা নিবারণ হয়, তাহলেই তো তোমার পরম উপকার হলো। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। অর্থাৎ আমার এই দুগ্ধে আমার তৃপ্তি হয়েছে, আমার উপকার হয়েছে, তাই তুমি আমাকে এই দুধটুকু দিয়ে তুমিও পুণ্য লাভ করলে, এটাই তোমার ধর্ম। অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অর্থাৎ তোমার যে ধর্ম সঞ্চয় হলো, তুমি যে ধার্মিক হলে বা পুণ্য সঞ্চয় করলে, তার কারণ বা হেতু হচ্ছি আমি। কারণ তোমার এই দুধটা আমি খেয়েছি, অর্থাৎ তোমার এই দুধটা তুমি দিয়ে একজনের উপকার করেছো, মানে তুমি পরোপকার করলে, আর সেটাই হচ্ছে ধর্ম। তাহলে তুমি ধর্ম লাভ করলে। আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। আমি তোমার ধর্মের সহায়, অর্থাৎ তোমার ধর্ম পালনের সহায় হচ্ছি আমি। তাই আমাকে না মেরে তুমি আমাকে প্রশংসা করো যে না, এই বিড়ালের জন্যই আমার ধর্ম লাভ হলো, আমার পুণ্য হলো। তাই বিড়ালকে মারা নয়, বিড়ালকে প্রশংসা করতে হবে। আজকে এখানেই আমি এই অংশটি শেষ করছি। পরের অংশটি আমি পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো। ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে, তাই এখানে আর আমি আলোচনা করছি না। পরের দিন বা পরের ভিডিওতে আমি বাকি অংশ আলোচনা করব। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে তোমাদের যে যাবতীয় সিলেবাস ধরে ধরে আলোচনা আমি কিন্তু এই চ্যানেলে আলোচনা করে থাকব। বাংলা, ভূগোল বা অন্যান্য শ্রেণীরও বিভিন্ন আর্টসের বিষয় নিয়ে আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। তাই তোমরা যারা 11 ক্লাসে পড়ছো তাদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি এছাড়াও তোমাদের কিছু জানার থাকে, আমি এখন তোমাদের এইখান থেকে কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা সেই শর্ট কোশ্চেনগুলো দেখে নাও বা খাতায় নোট ডাউন করে রাখতে পারো বা স্ক্রিনশট করে রাখতে পারো। আর আমি তোমাদেরকে, যেহেতু তোমাদের এখন বই নেই, তাই তোমাদেরকে এই প্রবন্ধটির PDF আমি তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে গিয়ে
এটিকে ডাউনলোড করে নিয়ে তোমরা পড়তে পারো। যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।